25 মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ডিজিএফআই এর নতুন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফয়জুর রহমান। কাজে ফিরছেন পুলিশ সদস্যরা। 7 দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ। অ্যাম্বুলেন্স থেকে কোনো রকম টোল আদায় না করতে হাইকোর্টের আদেশ। বিচারের নামে নিপীড়নে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা অ্যাটর্নি জেনারেলের। গণজাগরণ নস্যাৎ করতেই সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা প্রপাগান্ডা চলছে, মন্তব্য ফখরুলের। কোকোর জন্মদিনে বনানীতে কবর জিয়ারত। দেশে ও দেশের বাইরে আইটিতে দক্ষদের নিয়ে স্পেশাল টিম গঠন হবে বললেন নাহিদ। তরুণদের ব্যাপকভাবে প্রযুক্তি খাতে যুক্ত হতে আহ্বান। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 বিকালের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানিয়ে দেব বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার অধীনে থাকা 25 মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার বেলা 11টায় প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা জানান, এই বৈঠকে একটি কর্মপরিকল্পনা প্রস্তুত হতে পারে। পরে বিকেল 3:30টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য যমুনায় আসেন বিএনপির শীর্ষ নেতারা। প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাবেন এবং বিএনপির পক্ষ থেকে কারা কারা এসেছেন এই বিষয়টাতে জানতে চাই। নাফিসা, বিএনপির সঙ্গে বৈঠকটি শুরু হওয়ার কথা ঠিক 4টা বাজে। সেই অর্থে বৈঠকটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে 4টা বাজার বেশ কিছু আগে থেকেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে থেকে যারা এসেছেন, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, তারপরে গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সব মিলে স্থায়ী কমিটির সদস্য যারা, তারাই এসেছেন আজকের এই বৈঠকে। এবং এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক যেই পরিস্থিতি চলছে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে সেই বিষয়গুলো নিয়ে বৈঠকে আলাপ হবে বলে অনুমান করছেন এই বৈঠকে অংশ নেওয়া যারা রাজনৈতিক দল আছে। এছাড়া এজেন্ডা হতে পারে সামনের দিনের করণীয় নিয়ে এবং আগামীর নির্বাচন কেন্দ্রিকও হয়তো আলাপ আলোচনা হতে পারে। সেই সাথে বিএনপি নেতাকর্মীদের সারা দেশে যেই ধরনের ঘটনাগুলো ঘটছে সেখানে যেন তারা সেখানে কাজ করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, আইন মেনে চলে, সেই বিষয়গুলো নিয়েও আসলে আলাপ হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সব মিলিয়ে বলা যায় যে বৈঠক শেষেই আসলে জানা যাবে গণমাধ্যমে যদি তারা কথা বলেন যে কি নিয়ে আসলে এই আলাপ হলো। আর আপনি জানেন নাফিসা যে এর পরপরই কিন্তু জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এবং তারপর বাম জোট এবং বাম ঘরানার যেই দলগুলো আছে তাদের সাথেও কিন্তু বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আগামীকালকে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গেও কিন্তু তার বৈঠকের কথা আমরা জানতে পেরেছি। আর আপনাকে জানাই, আজকে সকাল থেকেই কিন্তু এখানে অনেকে এর সঙ্গেই বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। তার মধ্যে সবার আগে বৈঠক করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তার সঙ্গে, এবং তারপরে বৈঠক করেছেন মারুফা, এই বিষয়টাতে আসলে জানতে চাচ্ছিলাম, এর আগে যে বৈঠক হলো সচিবদের সঙ্গে এবং সেনা প্রধানদের সঙ্গে, তো সেক্ষেত্রে সেখান থেকে কোনো সিদ্ধান্ত এসেছে?
মারুফা, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মারুফা, আপনার কথার প্রেক্ষিতেই বলতে চাই, আজ তো আরো বৈঠক হয়েছে সচিবদের সঙ্গে এবং সেনা প্রধানের সাথে। সেক্ষেত্রে কি সেখান আমি থেকে আসলে কোনো স্পষ্ট শুনতে পাচ্ছি না, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনি সম্ভবত আমাকে কোনো প্রশ্ন করছেন। মারুফা, আমি সচিব এবং সেনা প্রধানের সঙ্গে যেই বৈঠকটি হয়েছিল আরেকবার প্রশ্নটি করুন। সেখান থেকে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা? এর আগে সেনাপ্রধান এবং সচিবদের সঙ্গে যে বৈঠক করেছেন সেটির আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসলে আমরা জানিনি, কারণ গণমাধ্যমের সঙ্গে কোনো কথা উপদেষ্টার পক্ষ থেকে কিংবা যারা সচিবরা অংশ নিয়েছিল তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আমাদেরকে বলা হয়নি, যার ফলে আসলে আমরা এই নিয়ে স্পষ্ট কিছু আপনাকে বলতে পারবো না। তবে আগামীতে করণীয় নিয়েই তাদের সিদ্ধান্তগুলো হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যে কাজ শুরু করার জন্য। মারুফা, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে যুক্ত হব। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সারা দেশের সেনা সহায়তায় স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে অধিকাংশ থানা চালু হলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি পুলিশ সদস্যদের। শুরু হয়নি টহল কার্যক্রম। আস্থা সংকটে শিগগিরই স্বাভাবিক কাজে ফেরা কঠিন বলে মনে করছেন তারা। এজন্য সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং আপনাদের চাহিদা পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই উদ্বোধন করলাম এবং আপনারা সাথে আছেন আমাদের, আপনারা আমাদের পাশে থাকবেন। থানার যে প্রশাসনিক কাজগুলো এগুলো আমরা অলরেডি শুরু করে দিয়েছি, আর অপারেশনাল যে কার্যক্রমগুলো সেগুলো আমাদের সীমিত আকারে শুরু হয়েছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ডিজিএফআই এর মহাপরিচালক হলেন মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। সোমবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে নিয়োগ নিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়। কমান্ড্যান্ট এমআইএসটি হিসেবে নিয়োগ পেলেন মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক হলেন মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। Rainbow Paints, the color of joy. আসছে দুর্গাপুজোয় 3 দিন না হলেও 2 দিন ছুটির প্রস্তাব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। এ সময় আওয়ামী লীগকে নতুন মুখে দল গোছানোর পরামর্শ দেন তিনি। এর আগে সম্মিলিত সামরিক হাসপাতালে আনসার সদস্যদের দেখতে যান তিনি। এ সময় আগামী 7 দিনের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার তরফ থেকে, এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে অন্তত দুর্গাপূজায় 3 দিন ছুটি হয়, 3 দিন না হলে মিনিমাম 2 দিন যেন ছুটি হয়। জন্মাষ্টমীর পূজাতে দরকার হলে এই বিজিবি যা দরকার হয়, নিরাপত্তা একদম নিবিড় নিরাপত্তা না। আর আপনারা শোনেন 3 স্তর 4 স্তর, কোনো 4-5 স্তর নাই। নিবিড় নিরাপত্তা দিবে যাতে কোনো ধরনের কিছু না হয়। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। Rainbow Paints, the color of joy. যারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করেছে তারা দুর্বৃত্ত বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ। আগামীকাল সংখ্যালঘুদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা হবে, তাদের সহযোগিতা করা হবে। সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সব সময় আছে এবং আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উপাসনালয় যাদের অন্যান্য ক্ষতি হয়েছে
তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি এবং আমরা আগামীকাল বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘুদের নেতাদের আমরা একটা বৈঠকের ব্যবস্থা করেছি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তাদের যে চ্যান্সেলগুলি সেগুলিতে কিন্তু রাষ্ট্রদূতদের বাসভবন নেই, তো এটাও আমি তাদেরকে এসব করেছি 1 থেকে 2 দিনের মধ্যে। এই যেহেতু পুলিশ ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে, নামা শুরু করেছে, 1-2 দিনের মধ্যে আমরা এটা টেক কেয়ার করতে পারবো। আমি পার্টিকুলারলি যে সাক্ষাৎ সাহেব আছেন তাকে আমি বলবো যে ডিপ্লোমেটদের এই কনসার্ন আছে, আপনি এটা একটু দেখেন। আমি আজকে এখান থেকে আজকে রাতেই তাদেরকে এই কথা বলবো। আর ইউথদের কথা বলছে, তখন আপনি বললেন একজন রাষ্ট্রদূত বলেছেন যে ইউথরা এত মানে ইয়াং লোকজন এত বড় একটা কাজ করলো, আমরা আশা করবো যে আগামীতে যে এমনকি যে নির্বাচিত প্রতিনিধিরা আসবে তাদের মধ্যে যেন ইয়াং লোকজন আসে। আসলেই তো আমরা আমার মতো পুরনো লোকদের চেহারা দেখতে দেখতে সবাই বিরক্ত হয়ে গেছেন না, যে এই 30 বছর যাবত একই লোকের চেহারা দেখা যাচ্ছে। তো পার্লামেন্টে আপনি যদি তাকান, আমাদের এমপি সেই 1970 সন থেকে শুরু করেছেন, এখনো উনি রিটায়ার করবেন না। অনেকে ক্ষোভ আছে তার পার্টির ভিতরে যে কি জায়গা করতেছে না কেন, আমরাও কি মারা যাবো এমপি না হয়ে? এই হলো অবস্থা। তো এটা থেকে আসলে তো মুক্তি প্রয়োজন। ইয়াংরা আসুক। আমি বলেছি যে 2 জন ছাত্রকে আমরা এই কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে আছে, এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমরা ইয়ংটাকে কতটা গুরুত্ব দিচ্ছি। এবং আমি নিজেও আশা করবো যে আগামীতে যখন একটা নির্বাচিত প্রকার আসবে সেখানেও ইউথদের প্রচুর প্রতিনিধিত্ব থাকবে, সেখানে নারীদের প্রচুর প্রতিনিধিত্ব থাকবে। শুধু ওই রিজাল্ট সিটে না, যে সাধারণভাবেই যেন মহিলারা মেয়েরা যেন এগিয়ে আসতে পারে এবং তারা নির্বাচিত হতে পারে। আর কিছু ছিল বলো? জাপান যেমন বলছে যে ওদের রোহিঙ্গা রিফিউজির ব্যাপারে, আচ্ছা, রোহিঙ্গা রিফিউজির ব্যাপারে প্রশ্ন উঠেছে এবং ইনভেস্টমেন্টের ব্যাপারেও কিছু প্রশ্ন এসেছে। ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা বলেছি যে তারা যেন হতাশ না হয়, কারণ এটা একটা সাময়িক সিচুয়েশন এবং এত বড় একটা পরিবর্তনের পরে এটা তো অল্প কিছু সময়ের জন্য হতেই পারে, কিন্তু এভরিথিং উইল বি। সালাউদ্দিন সাহেব একজন অত্যন্ত কম্পিটেন্ট মানুষকে দেওয়া হয়েছে দায়িত্ব। উনি ব্যাংকিং এবং ইকোনমি 2 সেক্টরে যথেষ্ট অভিজ্ঞতা আছে। উনি এটাকে আবার লাইনে নিয়ে আসতে পারবেন বলে আমরা আশা করছি এবং ইনভেস্টমেন্টের সিকিউরিটি, প্রফিট সবই তাদের ভালো হবে। তারা যেন এই সাময়িক অসুবিধাটাকে অতটা গুরুত্ব না দিয়ে লং টার্মে যে বাংলাদেশ একটা ভালো ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন সেটাই আমাদেরকে। স্টুডেন্টদেরকে ইভ্যাকুয়েশনের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোলের আচ্ছা বিভিন্ন দেশের ছাত্ররা আমাদের বিভিন্ন জায়গাতে আছে, তাদেরকে যে ইভ্যাকুয়েট করা হয়েছে ক্রাইসিসটা যখন শুরু হয়, যখন ভ্যাকুয়াম ছিল যে কোনো সত্যিকার অর্থে কোনো সরকার নাই, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই, তখন তারা একটু অ্যাপ্রিসিয়েট করেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় খুব সহায়তা করেছে, যাতে আমাদের ছাত্রদেরকে আমরা বের করে নিয়ে যেতে পেরেছি কোনো দুর্ঘটনা ছাড়া। এটাই আমার মানে মোটামুটি এই আমি তাদের সাথে কথাবার্তা হয়েছি। এখন দর্শক, কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। অ্যাম্বুলেন্স থেকে কোনো রকম টোল আদায় করা যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। একই সাথে অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আদেশে দেশের সকল সড়ক, মহাসড়ক, সেতু, টানেলের কথা উল্লেখ করা হয়েছে। এর আগে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থামিয়ে টোল আদায়ে রোগীর মৃত্যু ঝুঁকির বিষয় তুলে ধরে এর বিরুদ্ধে কয়েক দফা দাবি তোলে বেসরকারি অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন। বিষয়টি নজরে এনে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। এই বিষয়ে শুনানি শেষে এই আদেশ দেন আদালত। হাইকোর্ট ডিভিশনের মাননীয় জাস্টিস শেখ হাসান আরিফ এবং জাস্টিস এমডি বজলুর রহমান ওনারা একটা আদেশ দেয় যে মানে এই অর্ডারটা কমিউনিকেট হওয়ার পর থেকে সারা বাংলাদেশে রোড, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, টানেল, ফেরি অর্থাৎ কোথাও আর কোনো টোল দিতে হবে না। রুগী আনার ক্ষেত্রেও টোল দিতে হবে না, রুগী আনার জন্য যখন যাবে তখনও টোল দিতে হবে না।
বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করার আশ্বাস দেন তিনি। সোমবার নতুন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ প্রত্যাশা করেন সবাই। এ সময় মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার আশ্বাস দেন প্রধান বিচারপতি। অন্যদিকে 8 দিন পর সোমবার কার্যক্রম শুরু হয় সুপ্রিম কোর্টের। সকাল থেকে আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর আদালত প্রাঙ্গণ। গণজাগরণ নিয়ে উনি বলেছেন, তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়েছেন। বাংলাদেশে অন্যায়, অবিচার, অনাচার যেটা হয়েছে তার বিরুদ্ধেই গণজাগরণ, এবং উনি বলেছেন তাদের যে উদ্দেশ্য, আত্মত্যাগের যে মহৎ উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি আশ্রয়স্থল হিসেবে উনি গড়ে তুলবেন। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর খুঁজছে অন্তর্বর্তী সরকার। গত শুক্রবার গভর্নর আব্দুর রউফ তালুকদার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র গতকাল রোববার কার্যকর করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গভর্নর নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের কাছ থেকে। আর ডেপুটি গভর্নর নিয়োগের সার্চ কমিটি হতে পারে গভর্নর নিয়োগের পর। ষড়যন্ত্রকারীদের প্রতি বিপ্লবের যে কোনো চক্রান্ত জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 55তম জন্মদিন উপলক্ষে তার কবরে ফাতেহা পাঠ ও দোয়া শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। আরও বলেন, ভারতীয় কিছু গণমাধ্যম ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা চালাচ্ছে। বিদায়ী সরকারের লোকেরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ সময় অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করার আহ্বানও জানান তিনি। বকওয়াজ নিজে যখন ব্যর্থ হন, সেই তখন তারা অন্যের ঘাড়ে দোষ চাপানোটা তাদের এটা একটা বৈশিষ্ট্য। আমরা স্পষ্ট করে বলতে চাই, এটা ছিল ছাত্র জনগণের, নাগরিকের একটা স্বতঃস্ফূর্ত গণজাগরণ। সেই গণজাগরণকে সুসংগত করাই এখন আমাদের একমাত্র কাজ। দর্শক, নিউজ 24 বিকালের সংবাদে নিচ্ছে একটি বিরতি। আরও খবর নিয়ে ফিরছি সঙ্গে। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন নিউজ 24 বিকালের সংবাদ। যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের দাবি শুনে শিগগিরই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী। সোমবার সচিবালয়ে তিনি আরও জানান, সার, বিদ্যুৎ, কৃষি, জ্বালানি, বন্দর এবং খাদ্য সহ জরুরি বিষয়ে অগ্রাধিকার দিয়ে 7 দিনের মধ্যে তালিকা করে কাজ শুরু করতে হবে এবং তালিকাগুলো প্রধান উপদেষ্টাকে দিতে হবে। সব মন্ত্রণালয়ের কাজ দ্রুত চালু করার নির্দেশনাও দেন জনপ্রশাসন সচিব। ব্যাচের যে পদোন্নতি হয়েছে, সেই পদোন্নতি যারা বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলোকে আমরা সহানুভূতির সাথে আমরা বিবেচনা করছি এবং আমাদের ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের সবগুলো এসএসবির মাধ্যমে আমাদের সবগুলো ব্যাচের যারা প্রমোশন পাননি তাদের বিষয়গুলো আমরা এই বিষয়গুলোকে এখন সামনে এগিয়ে নিয়ে যাব। এক্সেলেন্স ইন কোয়ালিটি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুরোপুরি শুরু হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। সোমবার সকালে সচিবালয়ের প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। আরও বলেন, একটা বিশেষ মুহূর্তে সরকার গঠিত হয়েছে। সার্বিক অস্থিরতা না কমলে শিশুদের স্কুলে পাঠাতে আগ্রহী হবেন না অভিভাবকরা। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। বিধান রঞ্জন বলেন, এই মুহূর্তে শিক্ষার মানের উন্নয়ন ঘটাতে হবে যেন শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। সামগ্রিকভাবে একটা অস্থিরতা তৈরি হয়েছে। বাচ্চারা খুব ছোট, ফলে যদি অস্থিরতা কম না কমে সমস্যাগুলো থাকে তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতেও আগ্রহ বোধ করে না। ডিক্লেয়ার দিলেই তো হয় ব্যাপারটা।
সেজন্যই এই বিষয়টা ঠিক করে আমরা তাকে জানাবো। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সমাবেশ ও মিছিল করে সমতলের আদিবাসী ছাত্র, যুব ও সাধারণ জনগণ। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে 11 দফা দাবি জানায় তারা। বলেন, বাংলাদেশের সংবিধানে আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে। আদিবাসী অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থায় তাদের জন্য সংরক্ষিত আসন নিশ্চিত করতে আদিবাসীদের প্রথাগত ভূমি অধিকার নিশ্চিত করতে হবে। সমতলের আদিবাসীদের জন্য জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবিও তাদের। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেসব হামলা সংঘটিত হয়েছে তার স্বাধীন তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। গত 50 বছরে এসব ঘটনার শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান তিনি। সোমবার ঢাকেশ্বরী মন্দিরের নিউজ 24-কে এসব কথা জানান তিনি। স্বাধীনতার 50 বছরে যতগুলো নির্যাতনের ঘটনা ঘটেছে, যতগুলো অপারেশনের ঘটনা ঘটেছে, যতগুলো লুটপাট এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, সংখ্যালঘুদের ওপরে হোক কিংবা অন্য কোনো কারণে পিছিয়ে পড়া আছেন যারা, সংখ্যায় যারা কম আছেন, তাদের ওপরে যে কোনো রকম অত্যাচার, সেটার একটা স্বাধীন তদন্ত হওয়া দরকার এবং যারা দায়ী তাদেরকে শক্তভাবে বিচারের আওতায় আনতে হবে। মিয়ানমারের যুদ্ধাবস্থার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রোহিঙ্গা নেতারা বলছেন, তাদের দেশে ফেরার শুধু অনিশ্চয়তাই তৈরি হয়নি, চলমান পরিস্থিতির সুযোগে বাকি রোহিঙ্গাদেরও বাংলাদেশে ঠেলে দিতে চাচ্ছে জান্তারা। খুব সহসাই পরিস্থিতি উন্নতির সম্ভাবনা ক্ষীণ বলছেন বিশ্লেষকরাও। মিয়ানমারে চলমান অস্থিরতায় রাখাইন রাজ্যের হাজার হাজার রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে বাংলাদেশ সীমান্তবর্তী নাফ নদীর পার্শ্ববর্তী এলাকায় আশ্রয় নিয়েছে। অনুপ্রবেশের সময় নৌকাডুবিতে নিহত নারী, শিশু সহ অনেক মরদেহ ভেসে আসছে নাফ নদী ও সেন্ট মার্টিনে। এদিকে ড্রোন হামলায় 2 শতাধিক রোহিঙ্গাকে হত্যার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে টার্গেট করেই মিয়ানমারে এমন তাণ্ডবলীলা দাবি রোহিঙ্গা নেতাদের। এতে প্রত্যাবাসন প্রক্রিয়া আরও অনিশ্চিত হচ্ছে এমন শঙ্কা তাদের। মিয়ানমার সরকারের নির্যাতন করছে, আর মা বোনদের খাইছে, মাঝে জাইলে ফুজে বসে, মানে বিভিন্ন নির্যাতন শুনিবেন আর তান বাসে ফেলে কোলাছিলে। বার্মার বাংলাদেশের বর্ডার মাঝে বেগুন হইবারে তা বাংলাদেশে সরকার হইবারে বিজেপি হইবারে নাম আসলে সরকার আমার রদ্দবদল হয়ে নয়া সরকার বুয়া করে তারা কন্ট্রোল করা করে, তারা আর চলিব না নিয়ে তারা কমিউনিটি তারা পাবলিক সিভিলের চলিব। হ্যাঁ তোর মাঝে আর বর্মাই যদি ইংলিশ সাড়া দিতে হলি এই সাড়া ফেলে দলি ইয়ান পেশা বেশি জুলুম। অস্থিরতা বাড়ায় নতুন করে অনুপ্রবেশের শঙ্কায় আছেন স্থানীয়রাও। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সীমান্তে কড়া নজরদারি সহ নিরাপত্তা জোরদারের দাবি তাদের। বর্ডারগুলোর যাতে আরো নজরদারি বৃদ্ধি করা হয়, প্রয়োজন আমরা মায়ানমারের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক যদি করা যায়, অন্তত আরাকান আর্মির সাথে কোনো যদি থার্ড লাইনে যদি কথা বলা যায়, আমার মনে হয় এটা আমাদের জন্য খুবই উপকৃত হবে বলে মনে করি এলাকাবাসীর জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা রোহিঙ্গা ইস্যুটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিক, আমরা এটা চাইবো। কারণ কক্সবাজার শুধু নয়, এটা হচ্ছে আঞ্চলিক সমস্যা, এটা ভৌগোলিক সমস্যা। প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তিনি জানান, যে সরকারই থাকুক, বাংলাদেশের এজেন্ডা রোহিঙ্গাদের ফেরত পাঠানো। সব সরকারি 1 নম্বর এজেন্ডা হচ্ছে প্রত্যাবাসন। সমস্যাটা হচ্ছে মিয়ানমারে। তাদের কোন সরকারের সাথে এখন আমরা আলোচনা করবো সেটি এখনো স্থির করতে পারিনি। যদি রাখাইন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়, হয়তো বা প্রত্যাবাসনের আলোচনা হয়তো শুরু হবে আর কি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিয়ানমার সীমান্তে নতুন অনুপ্রবেশ ঠেকানো বাংলাদেশের নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রোহিঙ্গাদের নতুন করে ঢল বা রোহিঙ্গা সমস্যা নতুন করে কোনো ধরনের উৎপাত যদি শুরু হয়, তাহলে সরকারকে সেদিকে অনেকটা নিজেদের নজরদারি করতে হবে। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে 12 লাখেরও বেশি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক আশ্রিত অবস্থায় আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ।
বিগত সরকারের আমলে অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে ব্যক্তি স্বার্থে ব্যাংকিং খাতকে ব্যবহার করা হয়েছে অভিযোগ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার ধানমন্ডিতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি বলেছে, এতদিন বিশেষ গোষ্ঠীর স্বার্থে ব্যাংকিং খাতে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে, যার দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। এর জন্য সাবেক গভর্নর সহ দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। গত 15 বছরে জালিয়াতির মাধ্যমে ব্যাংকিং খাত থেকে আত্মসাৎ করা হয়েছে 92,000 কোটি টাকা, আর মন্দরিন 22,000 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 1,82,000 কোটি। সুশাসন ফেরাতে ব্যাংকিং কমিশন গঠন করতে হবে বলেও জানান তিনি। যে দুর্বল ব্যাংকটা একটা ভালো ব্যাংকের সাথে যুক্ত হবে, ভালো ব্যাংকটাকে কেন নিবে, তার নিজেরও তো অনেকগুলো রিস্ক রয়েছে, এবং এই দুর্বল ব্যাংকগুলি আসলে কতখানি দুর্বল সেটাও কিন্তু আমরা বলেছি যে সেটার স্বাস্থ্যটা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা অ্যাসেস করে তারপরে আসলে ব্যাংকগুলোকে জোর জবরদস্তি করে না, সেটাকে ইনভাইট করা হবে, এনকারেজ করা হবে যে কেউ এই ব্যাংকগুলিকে উদ্ধার করবে কিনা, তাদের সাথে যুক্ত হবে কিনা। বিকালের সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো বিকালের সংবাদে আরো একবার স্বাগত। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বেশিরভাগ ভিডিও ভুয়া ও গুজব। এই তথ্য জানিয়েছে বিবিসির ফ্যাক্ট চেকাররা। তারা জানান, ভারত থেকে বেশিরভাগ ভিডিও ছড়ানো হয়েছে। সংবাদ মাধ্যমটির ফ্যাক্ট চেকাররা জানান, হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। কিছু গুজব ছড়ানো হয় বাংলাদেশের ভেতর থেকেও। তথ্য যাচাই করতে গিয়ে বিবিসি দেখেছে, শুধু হিন্দু নয়, ভাঙচুর আর জ্বালাও পোড়াও হয়েছে মুসলমানদের ঘরবাড়িতেও। এসব ঘটনা ধর্ম নয়, বরং রাজনৈতিক সম্পৃক্ততাকে কেন্দ্র করেই ঘটেছে বলে দাবি তাদের। জানিয়ে দেব খেলার সংবাদ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার ঢাকা ছাড়েন ক্রিকেটাররা। কানাডা থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান। ক্রিকেটারদের চিন্তা অবশ্য শুধুই ভালো খেলা। দেশের পরিবর্তন পরিস্থিতিতে পারফরমেন্সেও পরিবর্তন আনতে চান তারা। আগামী 17 আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল নাজমুল শান্তদের। প্রস্তুতি ঘাটতি পূরণ করতে আগেভাগেই পাকিস্তান গেল বাংলাদেশ দল। এ দলের সঙ্গে মুশফিক, মমিনুল, মাহমুদুল হাসানের মতো ক্রিকেটাররা ইতোমধ্যে আছেন ইসলামাবাদে। সেখান থেকে দলের সাথে যোগ দেবেন তারা। 21 আগস্ট থেকে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। শোল্ডারের প্রবলেমের জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম, যাতে আমার শরীর ভালো থাকে এবং দেশকে যাতে লঙ্গার ভার্সনে ম্যাচ জিতাইতে পারি, এটাই। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। অবশ্যই আমরা চাই আপনারাও দোয়া করেন যাতে আমরা এই দেশের এই মুহূর্তে সব কিছু চেঞ্জ হচ্ছে, যাতে আমাদের পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারি। নিউজ 24 বিকালের সংবাদ এ পর্যন্ত। ধন্যবাদ।